Hi guys, this is Nishat from Nishat in a Nutshell, and we have a guest here tonight. This is Nino from Nishat in a Nutshell. এবং আজকে আমরা একই সাথে জার্মানির ফুটবল টিম নিয়ে ডিসকাস করব যে এই ওয়ার্ল্ড কাপে জার্মানি যে স্কোয়াডটা দিয়েছে সেই স্কোয়াডের কি অবস্থা, কোচ জুলিয়ান নাগেলসম্যান জার্মানির এই টিমটা নিয়ে কি ভাবছেন, সেই টিমের মধ্যে পজিটিভ দিক কি এবং সেই টিমের মধ্যে নেগেটিভ দিক কি, সব কিছু নিয়ে আমি এবং নিনো ডিসকাস করব। সো আমার দৃষ্টিতে জার্মানির সেরা একাদশ এইটা। গোলপোস্টের নিচে অবশ্যই থাকবেন ম্যানুয়েল নয়ার। আপনারা সবাই জানেন যে তিনি আবার সম্প্রতি পুলটি মেরে জাতীয় দলে চলে এসেছেন, রিটায়ারমেন্ট থেকে ফেরত এসেছেন। সো তিনি যখনই জার্মান জাতীয় দলে থাকবেন, অফকোর্স হি উইল বি দি আনডিসপিউটেড নাম্বার ওয়ান। ডান দিকে থাকবেন ডিফেন্সের ইয়োসুয়া কিমিখ, বায়ার্ন মিউনিখের লেজেন্ড, এবং মাঝখানে সেন্ট্রাল ডিফেন্সে আমরা দেখতে চাই জোনাথান টা এবং নিকো শ্লোটারব্যাকের একটা জুটি। এখন বাম দিকে আমি একটা ইন্টারেস্টিং পিক নিয়েছি। আমি জানি না কোচ জুলিয়ান নাগেলসম্যানও আমার সঙ্গে সম্মত হবেন কিনা, বিকজ আমার কাছে মনে হচ্ছে রাইট নাও জার্মানিতে বেস্ট লেফট ব্যাক হলেন নাথানিয়াল ব্রাউন। যদিও আমরা জানি যে ডেভিড রম যখন ফিট থাকবেন, লাইপজিগের ক্যাপ্টেন যখন ফিট থাকবেন, তখন তাকে এই সকল পজিশনে খেলানো হতেও পারে। বাট আই থিঙ্ক ইন টার্মস অফ দি ব্যালেন্স অফ ডিফেন্স অ্যান্ড অ্যাটাক অ্যান্ড ওয়েন হি সার্জেস ফরওয়ার্ড, তখন বাম দিকে থাকা মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টসের সাথে কম্বিনেশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় নাথানিয়াল ব্রাউন ক্যান বি আ ভেরি 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 গুড অপশন অ্যান্ড হি শুড স্টার্ট ফর জার্মানি ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ। এখন 4-2-3-1 ফরমেশনের দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকাতে আমি চাইব ডান দিকে ফেলিক্সেন মেচা এবং বাম দিকে থাকবেন বায়ার্ন মিউনিকের আউটস্ট্যান্ডিং পাসিং মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। সো তাদের এই জুটির সামনে যে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবেন, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারের মধ্যে ডান দিকে আমি রেখেছি জামাল মুজিয়ালাকে। আপনারা সবাই জানেন সম্প্রতি লেনার্ড কার্ল ইনজুরিতে পড়েছিলেন। আমার দৃষ্টিতে তিনি যদি ফিট থাকতেন তাহলে এই রাইট উইংয়ের স্লটটাতে লেনার্ড কার্লকে অবশ্যই খেলানো উচিত ছিল। তার ট্রিকারি, তার 1 ভার্সেস 1 মাস্টারি, তার পাসিং স্কিল, তার ড্রিবলিং স্কিল, তার স্পিড বাড়ানো কমানো সব কিছু মিলিয়ে গত কয়েক মাসে আমরা দেখেছিলাম যে জার্মানির রাইট উইং স্লটটাতে লেনার্ড কার্ল বেশ ভালোভাবে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি ইনজুরিতে পড়েছেন এবং বিশ্বকাপে খেলতে পারছেন না। খুবই স্যাড একটা নিউজ। সো লেনার্ড কার্ল যেহেতু খেলতে পারছেন না, আমার কাছে মনে হয় যে এই জোনগুলোতে খেলার জন্য জামাল মুজিয়ালা ইজ মোর দ্যান পারফেক্ট। সো জামাল মুজিয়ালা যদি ডান দিকে খেলেন এবং বাম দিকে তো অফকোর্স ফ্লোরিয়ান উইর্টস খেলবেন, এদিকে কোনো সন্দেহ নেই। জার্মানির মেইন ক্রিয়েটার, জার্মানির মেইন অ্যাটাকার ফ্লোরিয়ান উইর্টস, তিনি এই সকল সাইডগুলোতে খেলবেন। এখন অ্যাটাকিং মিডফিল্ডার এই জোনগুলোতে আমি রাখবো নিউক্যাসল ইউনাইটেডের ফরওয়ার্ড নিক ভোল্টেমার্টকে। আমরা জানি যে গত 1-1.5 বছর আগেও তাকে নাম্বার 9 হিসাবে ভাবা হতো, কিন্তু তিনি যেরকম লম্বা এবং তিনি যেরকম ল্যাঙ্কি একজন ফরওয়ার্ড, সেই তুলনায় তার বল প্লেইং অ্যাবিলিটি অনেক জোস। হ্যাঁ, তিনি বিল্ড আপেও অনেক সাহায্য করেন সাধারণত নিচে নেমে নেমে, যে কারণে আমরা দেখেছি যে নিউক্যাসল ইউনাইটেড তাকে আজকাল আর সেরকম নাম্বার 9-এ খেলায়ও না। তাকে অনেক সময় বক্স টু বক্স মিডফিল্ডার বা এই সকল অ্যাটাকিং মিডফিল্ডারের রোলে খেলতে দেখেছি নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। সো আমার কাছে মনে হয় যেহেতু লেনার্ড কার্ল এই বিশ্বকাপে খেলতে পারছেন না, তাই এই সকল জোনগুলোতে মুজিয়ালাকে না খেলিয়ে মুজিয়ালাকে ডান দিকে সরিয়ে এই জোনে নিক ভোল্টেমার্টকে খেলানো উচিত। অ্যান্ড নাম্বার 9 হিসাবে অফকোর্স কাই হ্যাভার্টস। আমার দৃষ্টিতে জার্মানিতে এই স্ট্রাইকার যদি ফিট থাকেন তাহলে অফকোর্স তার স্টার্ট করা উচিত অ্যাবাভ এনি আদার স্ট্রাইকার্স। এবং তিনি ফিট থাকলে যে কত দুর্দান্ত খেলেন সেটা আমরা এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও কিন্তু দেখেছি। দিস ইজ অ্যাকর্ডিং টু মি দ্য বেস্ট 11 দ্যাট জার্মানি ক্যান অফার ইন দিস ওয়ার্ল্ড কাপ। জার্মানির এই স্কোয়াডের মধ্যে পজিটিভ দিক কোনগুলো? নাম্বার 1 পজিটিভ দিক হলো গিয়ে গোটা একাদশে আপনি প্রচুর টেকনিক্যাল খেলোয়াড় পাবেন, প্রচুর খেলোয়াড় পাবেন যারা কিনা বল পায়ে রেখে খেলতে অভ্যস্ত, এলিট বল প্লেয়ার বলে আমরা যে জিনিসটাকে বলি। তাদের কোনো ফেজের বিল্ড আপে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, তাদের কোনো ফেজের অ্যাটাক গঠনে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তারা চাইলে সেন্ট্রালি, তারা চাইলে ওয়াইড সাইডগুলোতে প্রপার কম্বিনেশনের মাধ্যমে দুর্দান্তভাবে অ্যাটাক গঠন করতে পারেন একদম পেছন থেকে সামনে পর্যন্ত, বিকজ অ্যাক্রস দ্য ফিল্ড দে হ্যাভ আ লট অফ টেকনিক্যাল প্লেয়ার্স হু আর ভেরি সিকিওর অন দ্য বল। আমরা যদি ডিফেন্সের দিকে তাকাই, ইয়োসুয়া কিমিখের বল প্লেইং ক্যাপাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই। নিকো শ্লোটারব্যাক ইজ অ্যান আউটস্ট্যান্ডিং সেন্টার ব্যাক হু ইজ আ লেফট ফুটেড বল প্লেয়ার, যিনি কিনা পেছন থেকে বিল্ড আপে অনেক 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 বেশি সাহায্য করে থাকেন। নাথানিয়াল ব্রাউন ইজ আ ভেরি এমার্জিং বল প্লেয়ার। সো ডিফেন্সের 4 জনের মধ্যে দেখেন মোটামুটি 3 জনই
কিন্তু বিল্ড আপে সাহায্য করতে পারেন। অ্যান্ড মিডফিল্ডে আলেকজান্ডার পাভলোভিচের উপস্থিতি নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। এই সিজনে দেখেছি যে তিনি ডিপ লাইং এ সকল জোনগুলো থেকে কীরকম দুর্দান্তভাবে পাসিং স্কিল দেখিয়ে অ্যাটাক গঠন করেন এবং পেছন থেকে বায়ার্ন মিউনিখ হোক বা জার্মানির হোক বিল্ড আপটাকে অনেক ফ্ললেস করেন। উপরের দিকে যদি আমরা তাকাই, আরও আউটস্ট্যান্ডিং কিছু বল প্লেয়ার রয়েছে, মুজিয়ালা থেকে শুরু করে ফ্লোরিয়ান ভার্টস, নিক ভোল্টেমার্ডা, এভরিবাডি ইজ আউটস্ট্যান্ডিং বল প্লেয়ার। জুলিয়ান নাগেলসম্যান যখন লাইপজিগের কোচ ছিলেন তখনও দেখতাম, বায়ার্নের কোচ যখন ছিলেন তখনও দেখতাম, ইভেন জার্মানিতে আমরা দেখেছি যে জুলিয়ান নাগেলসম্যান মেইনলি ফোকাস করেন সেন্ট্রাল এই সকল করিডোরে আক্রমণ গঠন করার জন্য। তার কাছে মেইন অপশনই হইল কি এই সকল হাফ স্পেসগুলোতে টেকনিক্যাল নাম্বার 10 খেলিয়ে এই সকল সেন্ট্রাল জোনগুলো থেকে আস্তে আস্তে ইন্ট্রিকেট পাসিংয়ের মাধ্যমে, ইন্ট্রিকেট বিল্ড আপের মাধ্যমে এই সেন্ট্রাল জোনগুলোকে ডমিনেট করা এবং এভাবেই আক্রমণ করা। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে উনি যখন লাইপজিগের কোচ ছিলেন বা হফেনহেমের কোচ ছিলেন তখন উনি একটা ফরমেশন বের করেছিলেন 4-2-2-2। সো এই জার্মানির একাদশের মেইন ফরমেশন 4-2-3-1 হইলেও যেহেতু ফ্লোরিয়ান ভার্টস এবং জামাল মুজিয়ালার মতো খেলোয়াড়রা অনেক বেশি সেন্ট্রালি ইনক্লাইন্ড, আমরা কিন্তু অনায়াসে ওই 4-2-2-2 ফরমেশন এভাবে দেখতে পারি। এবং এটা দেখতে পারি বিকজ জার্মানির এলিট টেকনিক্যাল বল প্লেয়ার অনেক বেশি রয়েছে অ্যাক্রস দ্য লাইন আপ। সো এটা একটা অনেক বড় সুবিধা তাদের জন্য। জার্মানির পায়ে যখন বল থাকবে তখন আমরা দেখবো যে দুই ফুল ব্যাক এভাবে সামনে চলে যাচ্ছে, নিকো স্লটেরব্যাক এবং টায়ের মাঝখানে নেমে যাচ্ছেন পাভলোভিচ। এন মেচা এই সকল জোনগুলোকে কভার করবেন। ইজ আ ভেরি গুড জোন কভারেজ দেওয়া প্লেয়ার। সো হ্যাভার্টস, ভোল্টেমার্ডা, এদিক দিয়ে কিমেক এবং ব্রাউন উঠে গেলে সকল হাফ স্পেসগুলোতে ফ্লোরিয়ান ভার্টস এবং মুজিয়ালা থাকবেন। সো জার্মানির পায়ে যখন বল থাকবে তখন তারা সেন্ট্রাল করিডোরের অ্যাক্সেস অনেক ভালো মতো পাওয়ার জন্য এভাবে 3-1-6 একটা অন দ্য বল পজিশন কিন্তু নেবেন। এবং এই সকল জোনগুলো থেকে আমরা দেখব যে কিমিকের এক্সেপশনাল ক্রসিং কোয়ালিটিও কিন্তু এই সকল জোনগুলো থেকে দেখা যাবে। নাম্বার 2 পজিটিভ সাইন ইজ দ্য ব্যাকআপ স্ট্রাইকার ডেনিস উনদাফ। অসাধারণ ফর্মে রয়েছেন গত এক বছর ধরেই জার্মানির হয়ে। একটা পোচার ধরনের স্ট্রাইকার আর কি। তিনি বেঞ্চ থেকে আসলেই আমার কাছে মনে হয় যে অনেক ভালো ইম্প্যাক্ট ফেলতে পারেন। যখন হ্যাভার্টস তেমন কোনো কিছু করতে পারবেন না বা ম্যাচের শেষ দিকে যখন হ্যাভার্টস বা ভোল্টেমার্ডাকে খেলানো হবে না তখন ডেনিস উনদাফ মাঠে নেমে কিন্তু একটা ডিসাইসিভ কন্ট্রিবিউশন করতে পারেন। কিমিকে সকল ডান দিকের জোনগুলো থেকে ক্রস করছেন এবং ডেনিস উনদাফ এই সকল জোনে থেকে হেড করছেন এবং হেড করার মাধ্যমে গোল করছেন। এই ধরনের জিনিসপত্র আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে দেখতে পারি। এই জার্মানি আর একটা দুর্দান্ত দিক তাদের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের এই পিভট। পাভলোভিচের পাসিং কোয়ালিটি এবং ক্রিয়েটিং কোয়ালিটি নিয়ে তো নতুন করে কোনো কিছুই বলার নেই। ফেলিক্স এন মেচা ইজ আ ফ্যান্টাস্টিক বক্স টু বক্স মিডফিল্ডার, যিনি কিনা এই সকল জোন অনেক ভালো মতো কভারেজ করে থাকেন এবং তার এনার্জি, তার ইন্ডাস্ট্রি, তার এই জোন কভারেজের কারণে কিন্তু এই রাইট সাইডে মুজিয়ালা এবং ইয়োসুয়া কিমিক অনেক বেশি সাহায্য পেতে পারেন। সো এই ডুওটা একদম দুর্দান্ত হয়েছে জার্মানির ক্ষেত্রে। এবং এই সকল জোনগুলোতে এমন যদি সিচুয়েশন হয় যে জার্মানি বল হারাইছে এবং প্রতিপক্ষ ট্রানজিশনে জার্মানিকে গোল করতে যাচ্ছে, তখন এই সকল জোনে এনমেচের ইন্ডাস্ট্রি কিন্তু ওই ট্রানজিশন আটকাইতে অনেক বেশি সাহায্য করবে। নাম্বার 4, একটু আগে যে জিনিসটা বললাম যে প্রপার নাম্বার 10 কিছু ফরওয়ার্ড রয়েছে জার্মানি, যারা কিনা এই ধরনের বিটুইন দ্য লাইন বা হাফ স্পেসে অনেক দুর্দান্তভাবে পারফর্ম করতে পারবেন এবং এই হাফ স্পেসে তারা ক্রিয়েটিভিটি দেখিয়ে গোলের সুযোগ সৃষ্টি করতে পারবেন। নাম্বার 5, নাথানিয়াল ব্রাউন। এই লেফট ব্যাক হিসাবে দুর্দান্ত খেলছেন গত এক বছর ধরেই এই নাথানিয়াল ব্রাউন। এর মধ্যে বায়ার্ন মিউনিখের সঙ্গে লিঙ্কড হয়েছেন ট্রান্সফারের জন্য। তিনি যখন উপরে উঠে যান আমরা কিন্তু দেখি যে তার সাথে ফ্লোরিয়ান ভার্টসের একটা দুর্দান্ত কম্বিনেশন গড়ে উঠেছে। যখন ব্রাউনের সকল আউটসাইড জোনে থাকেন তখন কিন্তু ভার্টস মাঝখানে থাকেন, ভার্টস আবার কখনো কখনো এদিকে চলে গেলে আমরা ইনভার্ট করে নাথানিয়াল ব্রাউনকে এই সকল জোনে অ্যাক্সেস করতে দেখি। সো এই কম্বিনেশনটা কিন্তু জার্মানির অনেক দুর্দান্ত। আর একটা অনেক বড় পজিটিভ দিক হলো গিয়ে নাগেলসম্যান অ্যাজ আ কোচ। নাগেলসম্যান কোচ হিসাবে অনেক বেশি দুর্দান্ত। স্পেন এবং ফ্রান্সের মতো দলগুলো স্কোয়াডের দিক থেকে জার্মানি থেকে অনেক বেশি ভালো হইলেও, তর্কযোগ্যভাবে অনেক বেশি ভালো হইলেও একদম ইন টার্মস অফ পিওর কোচিং আমার কাছে মনে হয় যে লুই দে লা ফুয়েন্তে এবং দিদিয়ারদের সময় থেকে জুলিয়ান নাগেলসম্যান একজন বেটার কোচ। সো দিস ইজ আ ভেরি পজিটিভ সাইন ফর জার্মানি। একটু আগে জার্মানির মিডফিল্ড পিভটের কথা বলছিলাম, পাভলোভিচ এবং এনমেচার, এই দুজনের যোগ্য দুটা ব্যাকআপ কিন্তু বেঞ্চের মধ্যে রয়েছে। পাভলোভিচ যদি না খেলতে পারেন দেয়ার ইজ অ্যাঞ্জেলো স্টেলার। এনমেচা যদি না খেলতে পারেন তাহলে লেনার্ড কার্লের জায়গায় কিন্তু আসানে ওদ্রাগোকে নেওয়া হয়েছে, যিনিও কিনা এইসব রাইট হ্যান্ডের জোনগুলোতে প্রপারলি ডিফেন্সিভ কভারেজ দিতে পারবেন এবং বক্স টু বক্স রানিং করতে পারবেন। সো আমার কাছে এই দুজন ব্যাকআপকে অনেক জোস লাগছে। এর পরের পজিটিভ সাইন অফকোর্স মানুয়েল নয়ারের এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ। তার বয়স হয়ে গেলেও তিনি যে কোন লেভেলের গোলকিপার ছিলেন এবং বিশ্বের অন্যতম সেরা গোলকিপার যিনি সবসময় ছিলেন, তার ওই এক্সপিরিয়েন্স, তার ওই লিডারশিপটা জার্মানিকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে এবং অনেক বেশি ভালো খেলতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস। এই জার্মানির আরও একটা দুর্দান্ত পজিটিভ সাইন হলে গিয়ে এই দলটার সেট পিস
স্ট্রেংথ। আমরা দেখেছি যে এই বিশ্বকাপের কোয়ালিফিকেশনে অলমোস্ট যতগুলো গোল করেছে তার 3/1 তারা সেট পিস থেকেই কিন্তু করছে, ডেড বল সিচুয়েশন থেকেই করছে। সো এই বিশ্বকাপেও কিন্তু তারা ওই ডেড বল সিচুয়েশন থেকে আরও বেশি গোল করতে চাইবে। এবার দেখে নেওয়া যাক এই দলটার নেগেটিভ সাইড কী কী। এই দলটার সবচেয়ে বড় নেগেটিভ সাইড হলো গিয়ে তাদের ডিফেন্ডিং। তাদের ডি বক্সে ডমিনেট করার মতো সেরকম ডিফেন্ডার নাই। যেহেতু আন্তোনিও রুডিগারের বয়স হয়ে গিয়েছে এবং তিনি খুব সম্ভবত মেইন 11-এ থাকছেন না, তাই জোনাথান টা এবং নিকো স্লোটারব্যাক ওই প্রপার ডিফেন্সিভ সিচুয়েশনগুলো কীভাবে হ্যান্ডেল করবেন, প্রতিপক্ষ যখন ট্রানজিশনে দ্রুতগতিতে জার্মানিকে গোল দিতে চাইবে তখন জার্মানির ওইভাবে ডিফেন্ডিংকে করবেন একদম বাঘের মতো, সেটা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ রয়েছে। একদম পিওর ডিফেন্সিভ ভিউ পয়েন্ট থেকে এই কথাটা বলছি। সো এই ক্ষেত্রে জার্মানি গোল হজম করতে পারে বলে আমার ধারণা। নাম্বার 2 নেগেটিভ সাইন হলো গিয়ে এই দলে আমি কোনো প্রপার ডিফেন্সিভ ডিস্ট্রয়ার মিডফিল্ডার দেখতে পাচ্ছি না, একদম ওল্ড স্কুল ডিস্ট্রয়ার মিডফিল্ডার। গত ইউরোতেও আমরা কিন্তু রবার্ট অ্যান্ড্রিককে দেখেছিলাম, যিনি কিনা এই ধরনের সিচুয়েশনে ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকায় খেলেছেন। এবারের এই দলটা বল প্লেয়িংয়ের দিকে এত বেশি মনোযোগী, তারা সেরকম প্রপার কোনো ডিফেন্সিভ ডিস্ট্রয়ার টাইপ মিডফিল্ডারকে নেয়নি। নাম্বার 3 গোলকিপারের ক্ষেত্রে হুট করে যেহেতু ম্যানুয়েল নয়ার ঢুকে গিয়েছেন, তারা ফ্রাইবুর্গের দুর্দান্ত গোলকিপার নোয়াহ আতবলুকে কিন্তু দলে রাখে নাই। হি ইজ আ পেনাল্টি স্টপিং মনস্টার। জার্মানির কোনো ম্যাচ যদি পেনাল্টিতে চলে যায় তাহলে জার্মানি চাইলেই কিন্তু নোয়া আতবলুকে নামাইতে পারতো, কিন্তু তারা পারতেছে না এবার, যেহেতু তারা এই প্লেয়ারটাকে দলে নেয়নি। এই ধরনের টুর্নামেন্টে আমার কাছে মনে হয় ইউ নিড আ পেনাল্টি এক্সপার্ট অ্যাজ এ গোলকিপার, কিন্তু জার্মানির মনে হচ্ছে না যে ওরকম এক্সপার্ট কোনো গোলকিপার রয়েছে। বুন্দেসলিগায় হি ইজ দ্য রেকর্ড হোল্ডার ফর মোস্ট কনজিকিউটিভ পেনাল্টি সেভড। হ্যাঁ, তিনি টানা 5টা পেনাল্টি সেভ করেছিলেন গত 2-3 বছর ধরে বুন্দেসলিগাতে। সো দ্যাট ক্যান বি আ ভেরি গুড এক্স ফ্যাক্টর ফর জার্মানি। নাম্বার 4 নেগেটিভ সাইড ইজ লিওন গোরেৎস্কা। একমাত্র এক্সপিরিয়েন্স ছাড়া আর কোন কারণে লিওন গোরেৎস্কাকে এই দলে নেওয়া হয়েছে আমি ঠিক জানি না। গত 2-3 বছর ধরে তিনি খুবই মিডিওকার লেভেলের পারফরমেন্স দিচ্ছেন, ক্লাবে হোক বা আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে হোক, কিন্তু তাকেও এই দলে ডাকা হয়েছে এবং সে কারণে জায়গা হারিয়েছেন বায়ার্ন মিউনিকের প্রতিভাবান মিডফিল্ডার টম বেশফ, যিনি কিনা সেন্ট্রাল মিডফিল্ড এবং রাইট ব্যাকের মতো জোনগুলোতে দুর্দান্ত ভার্সেটাইলিটির সাহায্যে কাভারেজ দিতে পারতেন এবং যার ডুয়েলিং স্ট্রেংথ, ট্যাকলিং স্ট্রেংথ অনেক ভালো ছিল। সো টম বিশফকে না নিয়ে লিওন গোরেৎস্কাকে নেওয়ার বিষয়টা ঠিক মাথায় ঢুকে নেই। পরের নেগেটিভ সাইড হলে গিয়ে জুলিয়ান নাগেলসম্যানের ম্যান ম্যানেজমেন্ট। কোচ হিসাবে নাগেলসম্যানের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি সেরকম ম্যান ম্যানেজমেন্ট করতে পারেন না। কার্লো অ্যাঞ্চেলোত্তির মতো বা লিওনেল স্কালোনির মতো স্কোয়াডকে সেভাবে ঠান্ডা রাখার গুণ তার তেমন কিন্তু নাই। এর আগে যখন বিভিন্ন ক্লাবে উনি কোচিং করাইতেন, বায়ার্ন মিউনিখ থেকে শুরু করে লাইপজিগ, আমরা কিন্তু দেখেছিলাম যে স্কোয়াডের কর্তা ব্যক্তিদের সাথে বা স্কোয়াডের খেলোয়াড়দের সাথে তার কিন্তু এরকম মোটামুটি ভালো লেভেলের ঝড়াঝাটি হইতো। এবারেরও কিন্তু জাতীয় দলে আমরা দেখলাম যে এতদিন ধরে ম্যানুয়েল নয়ারের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। তিনি ঘোষণাও দিয়েছিলেন যে অলিভার বাউম্যান জার্মানির মেইন গোলকিপার হবেন, কিন্তু জার্মানির লাস্ট মোমেন্টে উনি পোল্টি মারা সেই ম্যানুয়েল নয়ারকেই নিয়ে এসেছেন এবং এই কারণে জার্মানির গোলকিপিং সিচুয়েশন হয়তো বা একটু ডিসকন্টেন্টের সৃষ্টি হইতে পারে অলিভার বাউম্যানের মধ্যে। সো এই ধরনের সিদ্ধান্তগুলো লাস্ট মোমেন্টে উনি যে মিডিয়ার চাপে নিয়েছেন, এটা আসলে তার ম্যান ম্যানেজমেন্ট স্কিলের ঘাটতি থাকাটাকেই কিন্তু ইন্ডিকেট করে। এর পরের নেগেটিভ সাইড হলে গিয়ে ম্যানুয়েল নয়ারের ইনকনসিস্টেন্সি। তার বয়স হয়ে গিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি এই দলে ইনভ্যালুয়েবল কিছু লিডারশিপ স্কিল অ্যাড করবেন, এটা নিয়েও কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা এবারের চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু দেখেছি হি হ্যাজ বিন ভেরি ইনকনসিস্টেন্ট। রিয়াল মাদ্রিদের এগেনস্টে 2 লেগে, 1 লেগে ফ্যান্টাস্টিক খেলে ম্যান অফ দ্য ম্যাচও যেরকম হয়েছেন, পরের লেগে খুবই জঘন্য কিন্তু খেলেছেন। সো এই ধরনের ইনকনসিস্টেন্ট একটা গোলকিপারকে জার্মানি এই বিশ্বকাপে কতটুকু ভরসা করতে পারবে সেটাও কিন্তু একটা বড় চিন্তার বিষয়। আর গত কয়েক সিজনে কিন্তু আমরা দেখেছি যে তিনি অনেক বেশি ইঞ্জুরিতে পড়ছেন, তার অনেক বেশি মাসল ইঞ্জুরি হচ্ছে। সো এটাও কিন্তু জার্মানি টেনশনের কারণ হইতে পারে। এরপরের নেগেটিভ সাইড স্কোয়াডে লিরয় সানের থাকা। উনি তো স্কোয়াডে রয়েছেনই, মনে হচ্ছে যে সিচুয়েশন অনুযায়ী তিনি মাঠেও নেমে যেতে পারেন, মেইন 11-এও নেমে যেতে পারেন, কিন্তু আমরা সবসময় দেখেছি যে জার্মানির হয়ে লিরয় সানের পারফরমেন্স কখনোই কিন্তু স্যাটিসফ্যাক্টরি ছিল না। তিনি এক্স্যাক্টলি কোন কারণে এই স্কোয়াডে রয়েছেন বা তাকে ডাকা কেন হয়েছে, এটা নিয়ে প্রশ্ন তাই তোলা যেতেই পারে। এরপরের নেগেটিভ সাইন এবং আমার দৃষ্টিতে বর্তমান সময়ের সবচেয়ে বড় নেগেটিভ সাইন হলে গিয়ে স্কোয়াডে লেনার্ড কার্লে না থাকা। তিনি রাইট উইং জোনগুলোতে জার্মানিকে গত কয়েক মাসে যে ধরনের স্বস্তি দিচ্ছিলেন, যে ধরনের স্যাটিসফ্যাকশন দিচ্ছিলেন, সেই স্যাটিসফ্যাকশনটা বিশ্বকাপে জার্মানি পাচ্ছে না এবং লাস্ট মোমেন্টে তাদের অ্যাটাকিং লাইন আপের মধ্যে এই লেনার্ড কার্লের জন্য কিন্তু একটু চেঞ্জ আনতে হবে। সো দ্যাট ক্যান হ্যাভ সাম নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাজ ওয়েল, বিকজ এতদিন ধরে জার্মানি যেই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে বিশ্বকাপে যাচ্ছিল, ওই চিন্তাভাবনাতে তাদের চেঞ্জ আনতে হচ্ছে। সো আমার দৃষ্টিতে এইগুলাই জার্মানির স্কোয়াডের পজিটিভ এবং নেগেটিভ সাইন, এবং বেস্ট 11 তো আপনাদেরকে বললামই। সো কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দিবেন যে জার্মানির স্কোয়াডটা নিয়ে আপনি কী ভাবছেন এই বিশ্বকাপে এবং তাদের যাওয়ার সম্ভাবনা কত দূর। লেটস হ্যাভ আ ডিসকাশন।